আব্বুর কাছ থেকে নিয়ে এসেছি জানতে পারলে আব্বু আর জ্যান্ত রাখবে না। তার পছন্দের কালো গোলাপ। রুহি হেসে উঠল। তার মানে আপনি চুরি করেছেন? বাধ্য হয়ে। সকালবেলা বাগানে গিয়েছিলাম রক্তজবা আছে কিনা খুঁজতে। রতন জানালো নেই। অন্যদিকে অন্য কোনো ফুলই আমার পছন্দ হলো না। হঠাৎ কালো গোলাপ দেখে ভাবলাম এটাই নিয়ে যাই। বেশ সুন্দর, কিন্তু এটা তোমাকে প্রপোজ করার জন্যই চোরের তকমা লাগানো হলো আমাকে। ডাক্তার থেকে সোজা চোর। নিজেকে চোর চোরই লাগছে এখন। রুহি হাসতে হাসতে বলল, চোর? হা হা হা। তাহলে বাইরে থেকে কিনে নিয়ে আসলেই পারতেন। সাদা রঙা জামদানি শাড়িতে সোনালি রাজকীয় আলোতে বিভোরের রক্তজবাকে তখনও ঠিক মোহনীয় কতটা লাগছে তা বোঝার মতো নয়। এতটা সুন্দর মানুষ হয় কি করে? এত মায়া ভরা মুখ কেন ওর? বিভোর এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। মেয়েটার বয়স কত এখন? গুনে গুনে দেখলো 25-এ পড়বে। অথচ ওর কাছে এখনো প্রথম দিনের মতোই সে ছোট্ট মেয়েটি লাগছে ওকে। এই সন্ধে ভরা বিভোরের সারাটা জীবন যেন এরকমই থাকে। এই শ্রাবণ সন্ধ্যার মুহূর্তটুকু যদি ফ্রেমে বন্দি করা যেত তাহলে হয়তো খুব ভালো হতো। মুগ্ধ হওয়া কণ্ঠে ও বলল, ऐसे मत हंसो पगली, मेरे को कुछ होता है यार। বিভোর সবগুলো কথা বুকের মাঝখানে হাত রেখে বলল। রুহি লজ্জা পেয়ে মুখটা নিচু করে ফেলল। চুলগুলো এদিক ওদিক উঠছে। বিভোর কানের পাশে গুজে দিয়ে মৃদু এসে বলল, আমাদের ব্যাপারটা আম্মু আব্বুকে জানিয়ে দিয়েছি। রুহির মুখ থেকে হাসিটা মুহূর্তেই উধাও হয়ে গেল। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ওরা আমাদের মানেনি? মেনেছে কি? মানেনি তাই না? জানতাম আমি। এমন একটা এতিম আশ্রিতা মেয়েকে কেউই মানবে না। আপনার পাশে আরো কত সুন্দরী ভালো এডুকেটেড মেয়েরা ঘুরে, সেখানে আমি তো নিশ্চয়ই সাদামাটা একটা মেয়ে। বিভোরের মুখের হাসিটাও থাপ করে উধাও হয়ে গেল। বিভোরের বুকটা জ্বালা করতে লাগলো রুহির কথা শুনে। মেয়েটা এত অবুঝ কেন? কোনো কিছু না বলে ওর হাতটা ধরে বলতে লাগলো, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ে জানালা চোখে মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। রুহি শুধু ওর দিকে চেয়ে থাকে। মাথাটা হঠাৎ ঘুরে উঠে। সবকিছু কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। বিভোর বিষয়টুকু লক্ষ্য করলো। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, তোমার কি শরীর খারাপ রুহি? রুহি শুকনো গলায় বলল, না। বিভোর একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আব্বু আম্মু আমাদের বিয়েটা মেনে নিয়েছেন, তবে বকাবকিও করেছেন যে ওদেরকে আগে কেন জানালাম না। নাদির আন্টির বাসায় বোধহয় জানিয়ে দিয়েছে। এই কথা শুনেই রুহি লাফিয়ে উঠল আর বলল, তো বন্ধুরা, তোমাদের আগে একটি জরুরি কথা জানিয়ে দেওয়া যাক। আমাদের এই গল্পটা প্রায় শেষের দিকে। তোমরা এই গল্পের সবগুলো পার্ট যদি পুরোপুরিভাবে শুনতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারো। প্রতিদিন সম্পূর্ণ একটি পর্ব করে ইউটিউবে দেওয়া হবে। তোমরা যারা এই গল্পের পর্বগুলো শুনতে ইচ্ছুক তারা সবাই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। হাই আল্লাহ, কি বলেন? ইবা আপু জানতে পারলে আমাকে নির্ঘাত মেরে ফেলবে। কেন? ওকে জানোনি? জানে তো সবটুকু না। এত বছর আগে থেকে যে আমি বিবাহিতা এবং আমার স্বামী আছে আর সে স্বয়ং আপনি, তা সে জানে না। সে ভাবতেও পারবে না যে এরকম কিছু। সে আমাকে আর আস্ত রাখবে না। আর নাদিরা আন্টি, ও মাই গড, আমি ওদের ফেস করবো কিভাবে? না না না, আমি পারবো না, আমার সে শক্তি নেই। বিভোরের মুখে বাঁকা হাসি হাসলো, চোখে কেমন অন্যরকম দৃষ্টি। রুহির হাতটা নিজের মুঠোতে নিয়ে বলল, ভালোবাসলে সেই ভালোবাসাকে সবার সামনে প্রকাশ করতে হয় জানু। এত সংকোচ কেন তোমার? এই পরিস্থিতি সবাইকেই তো ফেস করতে হয়, আমাকেও করতে হয়েছে। ভয় পেলে চলবে নাকি বলো তো? একটু তো ভরসা করতে পারো আমায়। কিছু হবে না, সবাই খুশিই হবে। রুহি শুধু চুপ করে শুনলো। ওর অস্বস্তি ভাবটা যাচ্ছে না। বিভোর ওয়েটার ডাকলো। এক প্রকার খাবারের আইটেম অর্ডার করে রুহির দিকে পানির গ্লাস এগিয়ে দিল। পুরোটাই ও ঢকঢক করে খেয়ে নিল। কপালের রক ধপধপ করছে, বুকে হাতুড়ি পিটাচ্ছে যেন কেউ। বাসায় ফিরে কোন মুখে ওদের সামনে দাঁড়াবে বুঝতে পারছে না। ইভাও বাসায় আছে আজ 5 দিন। নাদিরার শরীরটা এখন একটু ভালো, প্রেশার নিয়ন্ত্রণে আছে। কিন্তু এই খবর শোনার পরে যদি শকড হন তাহলে? রুহিকে খুব ভুল বুঝতে পারে, তাই তো? ভীষণ হতাশ হলো সে। বিভোর ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে, বোঝার চেষ্টা করছে ওর মনের অভিব্যক্তি। সন্ধ্যার হিমবাতাস গায়ে কাঁপন ধরিয়ে দেয়। রুহি নড়ে চড়ে বসলো।
গায়ে আঁচলটা ভালো করে জড়িয়ে নিল। চোখ মুখ শুকনো, নিজেকে যেন নিজেই চিনতে পারছে না। কোনো মতে খাবার খেলো রুহি, কিন্তু ভালো করে কিছুই খেতে পারলো না। চিকেনের টুকরোতে কামড় বসাতেই বমি এলো ওর। মাথা ব্যথা করছে উল্টাপাল্টা চিন্তা করার কারণে, কিন্তু এই অবস্থায় বিপরকে বুঝতে দিল না ও। অবশ্য বিপর ওকে লক্ষ্য করছে, অল্প এসে জানালো ও ঠিক আছে। সব বিল মিটিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লো বিভোর। গাড়ি নিয়ে এসেছে। বিভোর রুহির সঙ্গে নানান ধরনের কথা বলছে আর রুহি হাসছে। গাড়িতে একটি ইংরেজি গানও বাজছে। রাস্তাঘাট চকচক করছে কেমন, বৃষ্টি হওয়ায় সতেজ হয়ে গেছে রাস্তাঘাট। রুহি গাড়ির জানালা দিয়ে বাইরের দৃষ্টি দিল। কি সুন্দর রাতের এই শহর, আগে কেন লক্ষ্য করেনিও। ভালোবাসার মানুষটির পাশে থাকলে বোধহয় পৃথিবীর সবকিছুই সুন্দর দেখায়। আহা, ভালোবাসার মানুষ। রুহি একটু নার্ভাস বলে বিভোরও চলে এলো তার সঙ্গে। নাদিরার বাসায় ঢোকার মুহূর্তে রুহি বিভোরের শার্ট প্যান্ট থেকে টেনে ধরে বলল, আমার ভীষণ ভয় করছে, দেখুন আমি বোধহয় হার্ট অ্যাটাক করে ফেলবো। বিভোর হেসে বলল, আমি তো তোমার হার্টের ডাক্তার, তোমাকে সুস্থ করে দিব একদম। আসো আমার সাথে, আমার হাত ধরো। আমি আছি না, এত ভয় কিসের তোমার? আন্টি কিছু বলবে না, দেখবে খুব খুশি হবে। রুহির হাতটা চেপে ধরে কলিং বেল বাজালো বিভোর। নাদিয়া দরজা খুলে ওদের দুজনকে একসাথে দেখলো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। উৎসাহী কণ্ঠে ইভাকে ডেকে বলল, ওই ওরা এসে পড়েছে, তুই কোথায়? ভেতরে ঢুকে ওরা দুজনেই চমকালো। বিভোরের মা বাবা, নাদিরা, ইভা, রাতুল সবাই বসার ঘরে, সাথে এক কাতা শপিং ব্যাগ। সবাই ওদেরকে দেখে হাসলো। পাশে বসিয়ে শপিং ব্যাগগুলো দেখতে লাগলো। এগুলো নাকি রুহি আর বিভোরের শপিং, আর তা জেসি শপিং নয়, বিয়ের শপিং। নাদিরা ইভাকে ওদের জন্য ল্যামিনেট বানিয়ে আনতে বলল। এসব দেখে রুহি হতভাগ। বিভোর আর চোখে ওকে দেখে হাসছে, তার মানে ও এসব আগে থেকেই জানতো। আর রুহির ভয় দেখে মজা নিচ্ছিল। কিন্তু নাদিরার ইভা এত স্বাভাবিক আচরণ করছে কেন? ওরা কি তবে খুশি হয়েছে? রুহি ওদেরকে এক পলক দেখে স্বস্তির হাসি হাসলো। সবাই ওকে এত ভালোবাসে কেন? আর ওরা এত ভালো কেন? অন্য কেউ হলে ওকে নিশ্চয়ই খারাপ মনে করতো আর সুবিধাবাদী মেয়ে ভাবতো। ফ্রেশ হয়ে আসার জন্য সবার কাছ থেকে উঠে ল্যামিনেটের খালি গ্লাসটা টেবিলের উপর রেখে সিঁড়িতে ওঠার জন্য পা বাড়ালো। পেছন দিয়ে বিভোরের দিকে একবার তাকালো, দেখলো সবার চোখে ফাঁকি দিয়ে বিভোর ওকে ইশারা করছে, আবার চোখ টিপ মারছে। রুহি হেসে ফেললো আর সামনে না তাকিয়েই যেই পা না বাড়ালো উপরে সিঁড়িতে পা পড়তেই তখনই শাড়িতে পা পেঁচিয়ে মাথা ঘুরে নিচের দিকে পড়ে গেল। রেলিং এর উপর দিকটাতে লেগে মাথায় প্রচন্ড বাড়ি খেলো, ফলে মাথার পেছন দিকটাতে ফেটে রক্ত বেরিয়ে এলো। শব্দ শুনে সবাই ঘাড় ঘুরিয়ে দেখলো এই দৃশ্য। রুহির এই অবস্থা দেখে সবাই হতভম্ব। সবার প্রথমে দৌড়ে এলো বিভোর। রুহি ইতিমধ্যে জ্ঞান হারিয়ে ফেলেছে। রক্ত দেখে ওর বুক কেঁপে উঠলো বিভোরের। দ্রুত কোলে তুলে কাউচে নিয়ে শোয়ালো। ইভা রুহির চোখ মুখে পানি ছিটা দিল, কিন্তু ওর জ্ঞান এলো না। বিভোর একজন ডাক্তার হয়েও বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। কিং কর্তব্য মিমর হয়ে আছে। ওর রক্তচাপাকে এই লাল রক্ততে মানাচ্ছে না। নাদিরা চিৎকার করে কেঁদেই দিল। সবাই তাড়াহুড়া করে হসপিটালে নিয়ে যাওয়ায় বেটার ফিল করলো। বিভোর তখনও ওর হাত ধরে বসে আছে। এই অবস্থা কোনো মতেই মানতে পারছে না। কিছুক্ষণ আগেও তো রক্তচোপা হাসি খুশি ছিল, কয়েক মুহূর্তের পরিস্থিতি কেমন পাল্টে গেল। রুহিকে গাড়িতে তুলে নিল। বিভোর ওর পাশে বসা, হাতটা শক্ত করে ধরে রেখেছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে রক্তচোপার দিকে। মোমের মতো সুন্দর মুখটায় কিরকম দাগ পড়ে যাচ্ছে। রুহির হাতের মুঠোতে এখনো ওর দেওয়া সেই কালো গোলাপ ফুলটি শুভ্র শাড়ির সঙ্গে কি চমৎকার দেখাচ্ছে। রুহির হাতের মুঠোতে এখনো ওর দেওয়া সেই কালো গোলাপ ফুলটি শুভ্র এই দিনে এরকম অবস্থা সে একদমই মারতে পারছে না। বিভোর মনে মনে দোয়া পড়তে লাগলো। এই দৃশ্যটি আর যে তার সহ্য হচ্ছে না। রুহি কিছুতেই কিছু হতে দেবে না ও। হঠাৎ পাগলের মতো কাণ্ড করে বসলো বিভোর। রুহির উষ্ণ ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ছোঁয়াতে আর্তনাদ করে বলল, এইরকম কেউ ভয় পায়? আমি তো সব সামনে নিয়েছিলাম। হার্ট অ্যাটাক করলে আমি চিকিৎসা করব বলেছিলাম। তো তাহলে কেন এরকম করলে রক্তচোপা? এর মানে কি? রক্তচোপা বলে ডাকি বলে এই শোধ নিচ্ছ? আমি আর ডাকবো না তোমাকে এই নামে। তবুও প্লিজ চোখ খোলো, দয়া করো আমাকে। আকাশে মেঘরাজিদের মতন উঠছে খোলাটে কুয়াশার কণা। তখন পরন্ত বিকেল। রাউন্ড শেষ করে রুহির কেবিনে আসে বিভোর। ওর মুখে অক্সিজেন মাস্ক লাগানো।
সকালে জ্ঞান ফেরার পর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে ওর। ডাক্তার এসে দেখলেন, প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করলেন, ঘুমের ইঞ্জেকশনও দিলেন, জানালেন খুব দ্রুত ঠিক হয়ে যাবে রুহি। দুপুরে ঘুম ভাঙার পর রুহিকে নরম খাবার খাইয়ে দিলেন নাসিমা। বিভোর তখন ডিউটিতে ছিল। ফোন করে জানালো। তৎক্ষণাৎ বিভোর ছুটে এসে দেখলো রুহি আবার ঘুমিয়ে পড়েছে। মাকে খেয়াল রাখতে বলে বিভোর আবার হতাশ হয়ে ফিরে গেল নিজের কাজে। সব কাজ শেষ করে এখন আসলো আর দেখলো রুহি ঘুমাচ্ছে এখনও, তার ঘুম ভাঙেনি। নাসিমা আজ বাসায় যাবে। হসপিটালে থাকতে থাকতে উনিও কেমন অসুস্থ হয়ে যাচ্ছে। বিভোর জোর করেই মাকে পাঠিয়ে দিল। তিনি চলে যাওয়ার পরে বিভোর ঔষধপত্র গুছিয়ে রেখে ফাইলগুলোতে চোখ বোলাচ্ছিল, তখন দেখলো রুহি নড়ছে। কাগজপত্র রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিল। আস্তে করে ডাকতেই চোখ খুলল রুহি। বিভোর উতলা হয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো তুমি? আর এখন কেমন লাগছে তোমার? রুহি মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। সে উঠে বসতে চাইলো, সেও জানালো। বিভোর ওকে সাবধানে উঠিয়ে বসালো, তারপর ওষুধ খাইয়ে দিল, তোয়ালে ভিজিয়ে চোখ মুখ মুছে দিল। এরপর এলোমেলো চুলগুলোকে পাতলা বিনুনি করার চেষ্টা করতে লাগলো। রুহি ওকে বলল, আপনি পারবেন না, রেখে দিন। পারবো বলেই ও চেষ্টা করে কোনো মতো বিনুনি করে দিল। তারপর ব্রুকুচকে জিজ্ঞেস করলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? না। বিভোর রাগে কণ্ঠে আবারও হঠাৎ বলল, এইরকম কেন তুমি? খাবার দাবার না খেয়ে শরীরের কী অবস্থা করেছো তোমার? আর এত দুর্বল শরীর নিয়ে অফিসে কিভাবে করো তুমি? আমাকে বলনি কেন যে এই অবস্থা? হ্যাঁ, বয়স কত তোমার জানো তুমি? আন্টি কি এখনো এই অবস্থা আছে যে তোমার পিছু পিছু করে তোমাকে খাওয়াবে? আরে নিজের ভালো তো পাগলেও বোঝে, আর তুমি বুঝো না? সামনে সিঁড়ি থেকে পড়ে গিয়েছো আর তাতেই 3 দিন অজ্ঞান। স্ট্রেঞ্জ। রুহি মিনমিন করে বলল, বকছেন কেন আমায়? বিভোর হতাশ ভঙ্গিতে বলল, কাকে কি বলছি আমি জানতে চাইছি এই অবস্থা কেন ওর? খাওয়ার প্রতি উদাসীন কেন? আমি তো খাই। বিভোর তাচ্ছিল্য করে হাসলো আর বলল, হ্যাঁ জানি তো কি খাও। সকালে 1 কাপ চা বিস্কিট খেয়ে অফিসে বেরিয়ে পড়ো, আর দুপুরে ডিম দিয়ে 1 চামচ ভাত, আর রাতে শুকনো রুটি আর আলু ভাজা। এসব কেন খাবার খাও? তুমি কি মোটা হয়ে গেছো আর চিকন হওয়ার জন্য ডায়েট করছো? তোমার হাজব্যান্ড একজন ডাক্তার, আর তার বউ কিনা এসবে সব কিছুর বিষয়ে উদাসীন? এমন তো হওয়া উচিত নয়। আর মাথা ঘুরবেই তো, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কেন, হাঁটতে হাঁটতেই পড়ে যাবে। ড্যামেট। রুহি বাচ্চাদের মতো কেঁদে দিল। বিভোর আর রেগে থাকতে পারল না। ওর মাথাটা নিয়ে নিজের বুকে চেপে ধরে বলল, ইস, আর কাঁদতে হবে না। নাকের পানিতে কি আমার শার্ট ভিজিয়ে দিবে নাকি? এ পর্যায়ে এসে কেবিনে ঢুকলো সিস্টার কিয়ারা। বিভোর থতমত খেয়ে গেল ওকে দেখে। রুহির হাসি পেল। দুজনে ঠিকঠাক করে বসলো। সিস্টার কিয়ারা হেসে বললেন, আমাকে লজ্জা পাবার কি আছে? কিছুই নেই। তোরা এরকম করছিস কেন? বিভোর মাথা চুলকে চুলকে বলল, তেমন কিছুই নয়। কিয়ারা হেসে বলল, জানি। সেদিনের ঘটনাটা বলে দিই তাহলে তোর বউকে? না, একদমই না। তুই বললেই হবে নাকি? আমি শুনবো নাকি তোর কথা? বড় বোনের মুখের উপর একদম কথা বলবি না। রুহি বুঝলো বিভোর আর কিয়ারা দুজনের মধ্যেই খুব ভালো সম্পর্ক, নইলে কি আর তুই তুই করে কথা বলতে পারি কেউ? অবশ্য বিভোর সবার সাথেই ফ্রি মাইন্ডের। কিয়ারা রুহির প্রয়োজনীয় সব কিছু কাজ করতে করতেই সেদিনের পাগলামির কথা বলল রুহিকে। ও হাসতে হাসতে খুন, বেশ লজ্জাও পেল। বিভোর গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে আছে। এখন খুব হাসছে সে। সেদিন তো ওকে প্রায় জানটা কেড়েই নিতে বসেছিল। সিস্টার কিয়ারা চলে যাওয়ার পরে রুহির চোখ গরম করে বিভোরের দিকে তাকিয়ে বলল, এরকম পাগলামি ছাগলামি করার মানে কি? বিভোর অভিমানী গলায় বলল, আমার জায়গায় থাকলে ঠিকই বুঝতে। রুহি হাসি হাসি মুখ করে বলল, আপনি কি ভেবেছিলেন আমি মরে যাব? বিভোর রেগে গেল। ওর গালে চেপে ধরে বলল, এরকম কথা শুধু মুখে নয়, তোমার মনেও জায়গা দেবে না। আর কখনো আমাকে বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি শুধু আমার হাসি খুশি চেহারাটা দেখেছো, আর ভালো মানুষই দেখেছো। আমি রেগে গেলে কি খারাপ হতে পারি তার ধারণাও তোমার নেই, তারও ধারণার বাইরে। সো মাইন্ডেড। দুজনের মধ্যে তারপর নীরবতা নেমে এলো। মাতাল হাওয়া ছুঁয়ে দিচ্ছিল রুহির চোখ, গাল, চিবুক। চুলগুলো উড়ে এসে পড়ছিল কপালের উপর। বিভোর উঠে চলে গেল বাইরে। অনেকক্ষণ পরে ফিরে এসে দেখলো রুহি বেড থেকে নামার চেষ্টা করছে, তাতে ক্যানোলা নেই। ও অবাক হলো। নামতে গিয়ে হঠাৎ পা ফসকে পড়ে যেতে নিলে বিভোর দ্রুত গিয়ে এগিয়ে ধরে ফেললো। রাগী গলায় চেঁচিয়ে বলল, মানে কি এসবে? নামছো কেন? রুহি বলল, আমার হাঁটতে ইচ্ছে করছে।
পিঠ ব্যথা হয়ে গিয়েছে শুয়ে থাকতে থাকতে। আমাকে একটু ধরুন প্লিজ, আমাকে হাঁটতে দিন, আমি হাঁটতে চাই। পাগল হলে তুমি? এখনো পুরোপুরি ঠিক হওনি আর লাফচাপ করা শুরু করেছো? আর কেনলা কই? কেননা কেন খুলেছো? নিশ্চয়ই তুমি খুলেছো তাই না? না, কেয়ার আন্টি খুলে দিয়েছে। আমার নাকি আর এসবের দরকার নেই। বিভোর রেগে বলল, উনি কি তোমাকে হাঁটতে বলে গিয়েছে? না, উনি বারবারই না করেছেন, কিন্তু আমার খুব ইচ্ছে হলো তাই নামলাম। বাহ, ভালোই তো। আমার কথার তো কোনো দামই নেই। না খেয়ে উনি অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি টেনশন করতে করতে মারা যাব। আবার নিজের যা ইচ্ছা তাই করবে, কোনো কথাই শুনবে না। আমি কে? আমার কথা কেনই বা শুনবে সে? আমি তো কেউই নই তার, তাই না? আপনি বাচ্চাদের মতন করছেন কেন? আমি ঠিক আছি, এত চিন্তা করার কিছুই হয়নি। ইভেন আমি তো 1-2 দিনের মধ্যেই বাড়ি যেতে পারবো। হ্যাঁ, তা তো যাবেই। সারাদিন লাফিয়ে ঝাঁপিয়ে অফিসের কাজে যাবে আর গাধার খাটুনি খাটবে, নিজের প্রতি যত্ন নেবে না, যা ইচ্ছা তাই করবে। একটু থেমে আবার বলল, তুমি কি আমাকে মেরে ফেলবে রুহানি? রুহি অবাক হয়ে বলল, এসব কি বলছেন আপনি? উল্টাপাল্টা ভাবনা কেন ভাবছেন না তো? আর রুহানি ডাকলেন যে? আমি তো আপনার রক্তচোবা, ভুলে গেলেন? বিভা রুহির প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গেল। জোর করে ওকে বেডে শুয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিল। ইভা ফোন করেছিল, রুহির সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল। নাদিরা ওকে অনেক বোঝালো, নিজের শরীরের প্রতি যত্ন আর খেয়াল না রাখলেও বকাঝকা করলো। বিভা শুধু ওকে নিজের বুকে জড়িয়ে আছে, সিঙ্গেল বেডটায় জায়গা হয় না। বিভোর নিজের কেবিন থেকে টিফিনটা নিয়ে এসে বেডের পাশে জড়িয়ে দিল, যার ফলে দুজনের জায়গা অতি সহজেই হয়ে গিয়েছে। পৃথিবীর বুকে অসাধারণ একটা মায়াবী রাত, যে রাতে দুজন মানবী তাদের ভালোবাসার মানুষকে হৃদস্পন্দনের শব্দ শুনে কাটিয়ে দিতে লাগলো হাসপাতালের ওই নীলরঙা কেবিনটাতে। কাচের জানালা দিয়ে আসা রূপালি চাঁদের কণা যখন রক্তজবার চোখ মুখে আলো ফোটাচ্ছিল, তখনই বিভোরের মনে হচ্ছিল এত সুখের মতো অনুভূতি কোনোদিন সে অনুভব করেনি। আর যাই হোক না কেন, এই অসাধারণ মানবিককে সে বুকের ভেতর সারা জীবন বদ্ধ করে রাখতে দেবে, কোথাও যেতে দেবে না তাকে। ওর এসব জানার ছিল। একই অনুভূতি কি সেদিনও রক্তজবার হয়েছিল? হসপিটালের একঘেয়ে দিনগুলো কাটিয়ে রুহি ফিরে এলো বাসায়। নাদিরা, ইভা ওর খেয়াল রাখছে। বিভোর হাসপাতালে কাজে, বিভিন্ন কনফারেন্সে ব্যস্ত, তবুও সর্বক্ষণ ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছে। রুহির চাকরিতে যাওয়া মানা, সুস্থ না অবধি বাসায় থেকে রেস্ট নেওয়ার পারমিশন তার, আর তার বাইরে কোনো কিছুই করতে পারবে না সে। কুয়াশা ঘেরা এক গধূলি বিকেল, ব্যালকনি। রুহি বসে বসে বই পড়ছিল। ইভা ওর মেয়েটাকে ঘুম পাড়িয়ে সবেমাত্র গোসল সেরেছে। আজকাল ওর মেয়েটা বড্ড চঞ্চল হয়েছে। 7 মাসের বাচ্চারা দাঁড়ানো শিখেছে, হাঁটতেও চায়, আবার 2টো দাঁতও উঠেছে, একদম রাতুলের কার্বন কপি যেন। এইরকম মিষ্টি একটা বাচ্চা রুহি সারাক্ষণ কোলে নিতে চায়, কিন্তু ইভা ওর এই বদভ্যাসের জন্য ভীষণ রকম বকাবকি করে। নিজের জান নিতেই নড়তে পারছে না, আর তার বাচ্চাকে নিয়ে লাফালাফি। রুহি মুখ ভার করে বসে থাকে। ওকে বই পড়তে দেখে পাশের চেয়ারে বসলো ইভা। রুহি এক নজর দেখে আবারও মনোযোগ দিল বইয়ে। ইভা বলল, কথা বলছিস না যে আমার সাথে? রাগ করেছিস? রুহি মাথা নাড়িয়ে অভিমানী গলায় বলল, মিষ্টিটাকে একটু কোলে নিলে কি এমন হতো? আরে তুই তো পুরোপুরি এখনো ঠিক হোসনি বোন। আমি একদম ঠিক আছি। তা তো থাকবি, ডাক্তারের বউ বলে কথা। রুহি বিড়বিড় করে বলল, ডাক্তার না ছাই, আমাকে কত শত রুটিনের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এটাই দরকার তোর। ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, এখন ফল বুক কর। রুহি ভেঙচি কেটে বলল, তোমার ভাই আস্ত একটা শয়তানের নানা। ইভা হেসে বলে, তোর বরের কাছে ফোন দিয়ে এসব কথা না জানাইলে আমিও রাতুলের বউ না। আপু প্লিজ, ডাক্তার ভাইটাকে এরকমভাবে বইল না, তাহলে আমার খবর করে ছেড়ে দেবে। কেন রে, এখন কেন? রুহি মুখ ফুলিয়ে বলল, সুযোগ পেলে আমাকে হুমকি ধমকি দেওয়া শুরু করো আর আত্মরা করে ফেলো। ইভা বলল, তুই যে এতদিনে ডুবে ডুবে জল খেয়েছিলি তা কি আমাদের বলেছিলি? রুহির কথা শুনে ইভা হাসলো। হাসিটা চেপে রেখে গলা গম্ভীর্য করে এনে বলল, বাহ, এখন তো তুই ধোয়া তুলসী পাতা, কিছুই জানিস না। তোর সাথে যে আমার ভাইয়ের ইটিস পিটিস চলে, তুই আমাদের কাছে একবারও বলেছিলি? কই ইটিস পিটিস করলাম কই? কোনো দিন দেখেছ আমাদের? ইভা ব্রুকুচকে বলল, না দেখিনি। তবে বললে কেন? ইভা মুখটা বাঁকা করে বলল, বলবো না? কি বলিস রে তুই? আমার ভাইয়ের বউ, 6 বছর চলে বিয়ের, আর আমরা এখন জানলাম
অথচ দুজনের কাউকে দেখেই বোঝা যায়নি যে এরকম কিছু আছে। আসলে তোরা বুঝতে দেসনি, আমাদেরকে অন্ধকারে রেখে দিলি। এটা কি হলো? আমরা কি তোর পর ছিলাম নাকি? বোনের মতো ভালোবাসিনি তোকে? ইভার কথাটা শুনে রুহির মুখে ছায়া নেমে এলো। প্রাণবন্ত মুখটা মুহূর্তে অস্বস্তি আর লজ্জায় নুয়ে গেল। ইভা কি ওকে সুবিধাবাদী, লোভী মেয়ে ভাবছে? সে ভাবাটা স্বাভাবিক, কারণ রুহি নিতান্তই এই বাড়িতে আশ্রিতা। যতই হোক না কেন আর ভালোবাসুক না কেন, তবুও সত্যটা তো আর পাল্টানো যাবে না। নিজের জীবনের প্রতি বড্ড বিতৃষ্ণা নেমে এলো হঠাৎ করেই। হায়, ওর এখন কি করা উচিত? এবার ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুখ দেখে বুঝতে পারলো আর কিছুই বোঝার চেষ্টা করছে তাও বুঝতে পারছে না। আচমকা ওর পা জড়িয়ে ধরল রুহি, তারপর কান্নারত কণ্ঠে বলে উঠল, আমাকে ক্ষমা করে দাও আপু, আমি সির্ফ পরিস্থিতির শিকার। ওনারও কোনো দোষ নেই, দোষ সব হয় আমার কপালের। সারা জীবন আমার সাথে ভালো কিছুই হয়নি, আমার জীবনের গতিপথ উল্টাপাল্টা। তোমাদের কখনো এই বিষয়টি জানাতে পারিনি, কিন্তু জানানো উচিত ছিল এবং কর্তব্য ছিল। তোমাদের নুন খেয়েছি, অথচ তার কষ্টেরও কোনো দাম দিইনি। এখন তোমরা যদি বলো তাহলে আমি ওনার থেকে দূরে চলে যাব, চিরদিনের জন্য। ইভা ওর এমন কাণ্ড দেখে হতবাক। ও তো শুধু মজা করেছিল। রুহিটাও না, ভাবতো সত্যিই বুঝি এরকম হয়ে গেছে। ইভা ওকে টেনে নিল, তারপর হাসতে হাসতে খুন হওয়ার ভঙ্গি করে বলল, বোকা মেয়ে, আমি তো মজা করছিলাম। তোর সাথে আমি আর আম্মু এরকম তো করতেই পারি। তোর জীবনে সেটা তাকে ভাবার উচিত ছিল। তুই আমাদের সাথে থাকোস মানে তুই আমাদের। আমরা তো তোকে কখনো পর ভাবিনি, তোর বিয়ে দিতে চেয়েছিলাম। যদিও তোকে কখনো দূর করতে চাইনি, কিন্তু আমার ভাইয়ের সাথে যে তোর এরকম সুতোয় গাঁথা পড়বি তাও আমরা কখনো ভাবিনি। আমাদের আর কোনো চিন্তা নেই, এবার নাচতে নাচতে তোর বিয়ে দেখাবো। রুহি চোখ মুখ মুছে ইভার দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, নাচতে নাচতে বিয়ে খাবো মানে? মানে তোর বিয়ে আগামী মাসের 5 তারিখ, হাতে আর 15 দিন বাকি। রুহি অবাক হয়ে বলল, এটা কখন ঠিক হলো? জানি না তো। সারপ্রাইজ, তোর ডাক্তারবাবু নিষেধ করেছিল। নিষিদ্ধ কথা বাবু বলি না। রুহি হেসে ফেলল। এবার মুগ্ধ হয়ে তার বোনটিকে দেখছিল। ওর চোখে পানি এসে গেল। মেয়েটার জীবনে এবার সুখ পাখিরা ধরা দেবে তো? হঠাৎ মনে পড়ায় এবার জিজ্ঞেস করলো, বাড়ি যাবি রে রুহি? আমার বাড়ি? তোর গ্রামে, তোর বাড়িতে? না। কেন? আমার পরিচিত কেউ নেই ওইখানে। 7 বছর আগে যে গ্রাম ছাড়ছি সে বাধ্য হয়েছিলাম, আর যাব না সেখানে কখনো। ইচ্ছে হয় না যে তা নয়, কিন্তু ওই অসভ্য, নোংরা, স্বার্থপর মানুষদের আমার প্রচণ্ড ভয় লাগে। দ্বিতীয়বার ওদের মুখোমুখি হওয়ার শখ আর ইচ্ছা কোনোটাই নেই। তার মানে পুরোপুরিভাবে ছেড়ে দিলি নিজের আসল পরিচয় আর অস্তিত্ব? না, ইচ্ছে করলে ঠিকই যাব। সে করে টান বলে কথা, জানো তো? ওই টানে টান দিলে তবেই যাব। আমায় জন্মদানকারী বাস ছিল, আর সেখানে আমার গ্রাম। যেতে তো হবেই। এবার কথা শুনল ও। এখন শহরে আকাশ আঁধারে ঢেকে গেছে। হাজারো কৃত্রিম আলোয় ঝলমল করা শহর এভাবেই তার রূপের বর্ণনা করছিল। কোথায় সেই নির্মলা বাতাস, সাদামাটির ঘ্রাণ আর জোনাকির খেলা? কোথায়? কোথাও নেই। বড্ড বেশি ব্যস্ত আর বিভোর এর কাজকর্ম নিয়ে। আজ 3টে উঠি। কনফারেন্স, অডিটোরিয়াম, অনুষ্ঠিত অনেক জনসচেতনতামূলক কার্যক্রমে ওকে ব্যক্ত করতে হচ্ছে অনেক কিছু। তার উপর রোগীদের চিকিৎসা নেওয়া তো আরও টুকটাক। ভীষণ ব্যস্ত সে। নিজের কপাল নিজেই চাপড়াতে ইচ্ছে করছে। একবার ফোন করে রক্ত জোগাড় খোঁজ অবধি নিতে পারলো না। রাগে দুঃখে নিজেকে কেবিনে এসে হোয়াইট অ্যাপ্রনটা ছুঁড়ে ফেলে দিয়ে সোফার উপর চুপ করে বসে রইল। মাঝে মধ্যে মনে হয় ডাক্তার না হয়ে রিক্সাওয়ালা হওয়া ভালো ছিল। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে ইচ্ছে করলে রিক্সা করে বাড়ি চলে যেতে পারতো। টুকটুকে বউটার দেখাশোনা করতে পারতো। যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারতো, নিয়ম মানতে হতো না। যখন ইচ্ছা রুহিকে আগলে ধরে বসে থাকতে পারতো। এসির চেম্বারের বাড়িতে ক্লান্ত শরীরটা হেলিয়ে দিয়ে নিজের ফোন বেজে উঠল তার। চোখ দুটো নিবদ্ধ রেখে হাতড়ে হাতড়ে টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে রিসিভ করলো। কানে ঠেকিয়ে ক্লান্ত গলায় বলল, কে বলছেন? ওপাশ থেকে সুধাময়ী রক্তজোয়ার কণ্ঠে পেয়েই নিমিষেই 15 বছর বয়সীর আবেগ হ্রাস করলো ওকে। বলল, তুমি জানো আজ সারাদিন কত খাটুনি কেটেছি আমার? জান পাখি, শুধু মনে হচ্ছিল একটাবার তোমার কণ্ঠ শুনতে পেলে সব খাটুনি কষ্ট বৃথা হয়ে যেত। এখন শুনলাম আর মনে হচ্ছে তুমি আমার পাশেই আছো। রুহি বিব্রত হয়ে বলল,
তো কান্নাকাটির কি হলো? কাঁদছি না তো, তোমার কণ্ঠে কান্না কান্না শোনাচ্ছে। উফ, এটা কান্না কান্না কণ্ঠ নয়, এটা হচ্ছে আবেগ। যে আবেগে মিশে আছে তোমাকে না দেখার এক বুক কষ্ট আর যন্ত্রণা। কতটা কষ্ট হওয়ায় তুমি কি বুঝছো না? সারাদিন তেমন কিছুই করেননি, আর কি হয়েছে কেমন জানি লাগছে। সো কি তুমি কি মজা করছো? না, বুঝি আমি। রুহি ওকে চমকানোর জন্য বলল, আমাদের বিয়ে তো 15 দিন পর, জানেন তো। কিন্তু বিভোর চমকালো না, হাসি হাসি কণ্ঠে বলল, সারপ্রাইজটা কেমন লাগলো? বাজে, খুব বাজে। বিভোর মৃদু হেসে বলল, আর কতকাল থাকবি দূরে, আসতে হবে আমারই বুকে। বিভোরের কথা শুনে একরাশ লজ্জা নিয়ে ফোনটা কাটল রুহি। মুখে লজ্জা মিশ্রিত আবার ছড়িয়ে পড়েছে। আহা, রং লেগেছে বুঝি চারিপাশের প্রকৃতিতে। হ্যাঁ, অবশেষে সব কিছু রুহির হতে চলেছে। হ্যাঁ, পৃথিবী, তার প্রকৃতি, ভালোবাসার মানুষ হতে চলেছে তার নিজের। এত সুখকে তার বন্দি করে রাখবে সে কীভাবে? কিন্তু সুখকে তো আদৌ বন্দি করা যায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের গল্পের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। তোমাদের গল্পটা কেমন লাগলো আমাদেরকে বলতে ভুলবেন অবশ্যই।